নোয়াখালীতে নারী নির্যাতনে আরও 2 জন গ্রেপ্তার। ধর্ষণ সহিংসতার প্রতিবাদে আজও কর্মসূচি। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে 4 জন নিহত, অভিযানে আরও 1 জন গ্রেপ্তার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার 3 আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, সর্বোচ্চ সাজা চান স্বজনেরা। নতুন সড়ক পরিবহন আইনে নেই যাত্রী পথচারীদের বীমা, দুর্ঘটনা হলেও মিলবে না ক্ষতিপূরণ। এবং কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত আমন ফসল, দাদন ও ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং আমি দোলা ডলারেস। পুরো খবরে যাচ্ছি। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় সোহাগ ও নূর হোসেন রাসেল নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া এই ঘটনায় গ্রেপ্তার বাদল, দেলোয়ার ও ইউপি সদস্য সোহাগের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে এই ঘটনায় আরেকটি মামলা করবে বলে জানিয়েছে মানবাধিকার কমিশন। আর আলোচিত এই ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানালো পুলিশ। বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ইউপি সদস্য মোজাম্মেলকে উপজেলার এখলাসপুর ও মামলার 5 নম্বর আসামি মোহাম্মদ সাজুকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার হলো 6 জন। মঙ্গলবার দুপুরে মামলার প্রধান আসামি বাদল ও ইউপি সদস্য মোজাম্মেলকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে 2 মামলায় বাদলের 7 দিন ও মোজাম্মেলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে এ ঘটনায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব। দুপুরে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অস্ত্র আইনের 19-এর AF ধারায় মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কোর্টে উপস্থাপন করে 3 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের 2 মামলায় আসামি আব্দুর রহিম ও রহমত উল্লার 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার সাক্ষী নির্যাতিতার স্বামী। এদিকে বেগমগঞ্জ মডেল থানায় নিরাপত্তা হেফাজতে থাকা ওই নারীর সঙ্গে দেখা করে মঙ্গলবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফজলুল কবির জানিয়েছেন এ ঘটনায় কমিশনও একটি মামলা করবে। বছরখানেক আগে দেলোয়ার তার বাসায় গিয়ে হুমকি প্রদর্শন করে বলে যে তার সাথে যদি কুকর্ম না করে তাহলে সে তার বাহিনী সদস্যদের পাঠিয়ে তাকে গণধর্ষণ করাবে। এর আগে সকালে নির্যাতনের শিকার ওই নারীর সঙ্গে দেখা করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি জানান, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বেগমগঞ্জের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি। এই ধরনের একটা অমানবিক ঘটনা, এটা আমাদেরকে লজ্জিত করেছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাগুলোকে তদন্ত করে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনে আনার জন্য ব্যবস্থা করব। ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিআইজি। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবারও টানা 2য় দিন বিক্ষোভ হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তিতে 5 নেতাকর্মী আহত হন বলেও দাবি করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে গণজমায়েত হয় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেয়, যাদের বেশিরভাগই ছাত্র ইউনিয়নের নেতাকর্মী। ঘণ্টাব্যাপী জমায়েতে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুততম সময়ে ধর্ষকের সাজা নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। যেমন এসিড নিক্ষেপের সময় দেখবেন আপনারা যে খুব দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে কি করা হয়েছে, এটি এসিড নিয়ন্ত্রণের জন্য বিচার করা হয়েছে, কিন্তু ধর্ষণের জন্য আমরা চাই যে এরকম একটা বিচার ট্রাইব্যুনাল করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই আমরা, কারণ আসলে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে অন্য দেশে হচ্ছে আমাদের দেশে হচ্ছে, এটা একদম স্বাভাবিক তার কাছে, তো আসলে এরকম মন্ত্রী আমাদের চাই না। গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে কালো পতাকা মিছিল শুরু হয়। শাহবাগ থেকে টিএসসি ঘুরে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধাক্কাধাক্কিতে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্র ইউনিয়নের নেতারা লাঠিচার্জের অভিযোগ করলেও পুলিশ বলছে তারা লাঠি উঁচুই করেনি। প্রায় আধ ঘন্টা পর রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। আমরা বললাম যে আমরা আরো কিছু দূর যেতে চাই, আমরা প্রধানমন্ত্রীকে আমাদের বার্তাটা দিতে চাই, কোন রকমের উস্কানি ছাড়া তারা আমাদের গায়ে লাঠি তুলেছে, আমাদেরকে গায়ে হাত তুলেছে, আমাদের নারী কর্মীদেরকে লাঞ্ছিত করেছে। তারা আমাদের উপরে এসেছে, আমরা রোড ব্যারিকেডের উল্টো পাশেই থেকেছি, সেখানে তাদের লোকজন আহত হয়েছে কি না হয়েছে সেটা তাদের ব্যাপার, কারণ আমরা তো সামনেও যাই না, লাঠির ইউজ করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 2 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর করার দাবি জানান তারা। ভিকটিম মারা যাক বা না যাক, বা ভিকটিম আহত হোক বা না হোক, আমরা চাই যে ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড করা হোক, যে আইনের দীর্ঘসূত্রিতা না হোক, খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থা হোক, খুব তাড়াতাড়ি রায় দিয়ে দিক। এদিকে উত্তরায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় নতুন আইন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন করে। এ সময় ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই নারী ধর্ষণ, নারী নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে আগামী 10 তারিখ শনিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করবে। ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। নারী নির্যাতনকারী ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, ধর্ষককে শাস্তি পেতেই হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজকের এই আলোক প্রজ্বলন বলেন এবং এই মিছিলের আয়োজন করেছি, এবং আমরা চাই না এই সমাজে কোনো ধর্ষক থাকুক। আমরা বারবার বলেছি যে আমাদের যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আমাদের শিক্ষার্থী বোনদের পাশে থাকবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মাঝে সংঘর্ষে 4 রোহিঙ্গা নিহত এবং আহত হন এক আনসার সহ 7 জন। এই ঘটনায় ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মঙ্গলবার সন্ধ্যায় 8 নম্বর পূর্ব ক্যাম্পে মাস্টার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মাঝে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুন্নার ভাই গিয়াসউদ্দিন সহ ওই পক্ষের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক করা হয় মুন্নার বাবাকে। ক্যাম্পে 400 পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে সেনাবাহিনী ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের টহল। সন্ধ্যার দিকে ওদের ভিতরে গোলাগুলি হয়েছে। গোলাগুলির পরে ওখানে 4 জনের লাশ আমরা রিকভার করেছি। 3 জন গুলিবিদ্ধ, 1 জনের ধারালো অস্ত্রের আঘাত আছে। ওখানে পুলিশ মোতায়েন করার কারণে পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, 1 সপ্তাহ ধরে রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর আগে 4 অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেকটি বাহিনীর সংঘর্ষে 2 জন নিহত হয়। এই ঘটনার পর হোয়াইকং পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ 9 জনকে গ্রেফতার করেছে র্যাব। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পুরান ঢাকার লালবাগের 6 বছরের শিশু হাবিবুর রহমান রিফাত হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ দুপুরে। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক এই রায় ঘোষণা করবেন।
2015 সালের 9 জুন লালবাগ থেকে নিখোঁজ হয় শিশু রিফাত। সেদিন রাতেই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা রফিকুল ইসলাম। পরদিন রিফাতের বাবার ফোনে অজ্ঞাত পরিচয়ে একজন ফোন দিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর 2 দিন পর মুক্তিপণের টাকা নিতে আসার সময় আসামি জুয়েলকে হাতে নাতে আটক করে র্যাব। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী বুড়িগঙ্গা নদী থেকে রিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। আসামি জুয়েল নিহত শিশু রিফাতের প্রতিবেশী ছিলেন। 20 অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ আছে এমন প্রবাসীদের মঙ্গলবার টিকিট দিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে বিপত্তি দেখা দিয়েছে করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে। ফ্লাইটের আগে প্রবাসীরা যেন করোনার সনদ পান সেজন্য এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসীদের বিক্ষোভের মুখে টোকেন পদ্ধতি থেকে সরে আসার পর শৃঙ্খলা ফিরতে শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিতরণে। 15, 16, 17, 18, 19, 20 এই ভিসার মেয়াদ দেখে দেখে আমরা আগে ঢুকাবো। আরো যদি কম থাকে কারো ভিসার মেয়াদ 15-র নিচে যদি কেউ পিছনে ভিসার মেয়াদ থাকে তারা সামনে আসতে পারেন। 20 অক্টোবরের মধ্যে যেসব প্রবাসীর ভিসা ও ইকামার মেয়াদ শেষ হচ্ছে তাদের সরাসরি টিকিট দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তির পর টিকিট হাতে পেয়ে স্বস্তিতে অনেকে। আমি অনেক দিন আইছি এখানে, টোকেনের আশা আইছি, চলে গেছি, কিন্তু অনেক খুশি। 30 সেপ্টেম্বরের আগে দিত আমাদের, তাহলে হয়তো আমরা অনেক বাঙালি আমরা যেতে পারতাম, অবৈধ হইতাম না। তো যাক, অনেক মানে আনাকাঙ্ক্ষিতের পরে টিকিটটা পেয়েছি, হাতে পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি এখন। তবে প্রায় শতাধিক প্রবাসীর ফ্লাইট বুধবার দুপুরে। এত কম সময়ে করোনা পরীক্ষার ছাড়পত্র নিয়ে শঙ্কায় তারা। কালকে সকালে ফ্লাইট হইলে আমার বাচ্চা কাচ্চা আছে, যত আমার মা বাবা আছে, কারোর সাথে দেখা করতে পারবো না। মানে 2টায় ফ্লাইট দিছে, তা আজকে এই সময়ের ভিতরে কি আমরা করোনা টেস্টটা পাবো? সময় কম, তাই পিসিআর টেস্টে কারো ভুল রিপোর্ট হলে বিদেশ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরটিপিসিআর টেস্ট তো ভুল ত্রুটির সম্ভাবনা থাকে, এটা আমরা সবাই জানি। যখন একজন প্রবাসী এই পরীক্ষা করে, সেই ক্ষেত্রে কারো যদি এই পরীক্ষা সংক্রান্ত কোনো গাফলাতি হয়, সেক্ষেত্রে তাদের মানে অনিশ্চয়তায় পড়ে যাবে, ভোগান্তি হতে পারে। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে 24 থেকে 48 ঘন্টা সময় যদি হাতে থাকে, তাহলে তার এই টেস্ট নিয়ে ভোগান্তির সম্ভাবনা থাকে না। রোববার যে 300 প্রবাসী টোকেন পেয়েছিলেন, মঙ্গলবার তাদের টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স। এছাড়া আগে টোকেন পেয়েও এতদিন যারা টিকিট পাননি তাদেরও দেয়া হয় টিকিট। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে রাজধানীর কারণ বাজারের সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শরীফ, গতকাল আমরা দেখেছি যে ভিসা ইকামার মেয়াদ দেখে টিকিট দেওয়ার কারণে অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন। আজকের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? দেখুন, সুশৃঙ্খলভাবে আজকেও টিকিট দেওয়া শুরু হয়েছে। আজকে মূলত 20 অক্টোবরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তাদের ভিসার যে কাগজপত্র, সেই ভিসার কাগজপত্র দেখেই এই টিকিটের জন্য ভেতরে নিয়ে আসা হচ্ছে। এবং ভেতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবেই বলা চলে আজকে তারা টিকিট নিচ্ছেন। এবং আজকে টিকিট পাচ্ছেন যাদের হলুদ টিকিট টোকেন ছিল, অর্থাৎ সেই টোকেন কিন্তু আরও বেশ কিছুদিন আগে দেওয়া হয়েছিল। সেই হলুদ টোকেন যাদের ছিল, যাদের 1151 থেকে 1250 পর্যন্ত, অর্থাৎ 100-র মতো তারা পাচ্ছেন। এবং যাদের ভিসার মেয়াদ 20 অক্টোবরের মধ্যে শেষ হচ্ছে তারা পাচ্ছেন। আর এখানে যারা নারী আছেন, নারী প্রবাসী, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে জন্য আলাদা একটি লাইন করা হয়েছে। তারা সেই লাইনে এসে টিকিট নিচ্ছেন। এবং একটি বিষয় হচ্ছে যে এখানে অভিযোগ বরাবরই নানা ধরনের অভিযোগ থাকে, আমরা শুনি, আজকেও শুনেছি যে আসলে অনেকেরই এই ভিসা মেয়াদ শেষ হওয়ার কারণে, অর্থাৎ টিকিট না পাওয়ার কারণে, সময় মতো টিকিট না পাওয়ার কারণে তাদের যে কর্মস্থলে ফেরা সেটি অনিশ্চিত হয়ে পড়েছে এখনও। তবে সৌদি এয়ারলাইন্স এখন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত অনুযায়ী যদি তারা আগে নিত, তাহলে হয়তো অনেকেরই কর্মক্ষেত্রে ফেরার যে অনিশ্চয়তা সেটি কেটে যেত। কারণ আমরা শুরু থেকে দেখেছিলাম যে বাংলাদেশ বিমান যে একটি নিয়ম অবলম্বন করেছিল, আগে যাদের ফিরতি টিকিট ছিল তাদেরকে আগে দিয়েছিল এবং এরপরে যাদের ছিল তাদেরকে পরে দিয়েছিল, এরকম একটি সিদ্ধান্ত ছিল। এবং বাংলাদেশ বিমান সেভাবেই তাদের যে টিকিট দেয়া সেটি শুরু করেছিল। কিন্তু সৌদি এয়ারলাইন্স শুরুতেই টোকেন সিস্টেমে গিয়েছিল এবং টোকেনের মাধ্যমে যে কেউ টোকেন সংগ্রহ করতে পারলেই তাকে আগে টিকিট দেওয়া হতো। কিন্তু আমরা বেশ কিছু আন্দোলন দেখেছি, বিক্ষোভ দেখেছি এবং পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও দেখেছি। সবকিছুর
পরে সৌদি এয়ারলাইন্স এই যে প্রবাসীদের যে দাবি সেই দাবির সাথে একমত হয়ে এখন ভিসার মেয়াদ দেখে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু করেছেন। এখন আমরা যেটি দেখছিলাম যে আসলে করোনার সনদ পাওয়া নিয়ে হাতে কম সময় থাকায় একটু শঙ্কা প্রকাশ করে আসছিলেন এতদিন ধরে সৌদি প্রবাসীরা। এই বিষয়টি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে এনেছেন কিনা তারা কি বলছেন? দেখুন, এখন তাদের যে টিকিট দেওয়ার সিস্টেম এই অনুযায়ী তারা বলছে আসলে করোনার যাতে সনদটা দ্রুত পেয়ে গেলে তাদের যে বিদেশ যাবার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয় অনেকের করোনা রিপোর্ট দেরিতে পাওয়ার কারণে, এটি আসলে তারা তাদের পক্ষ থেকে কিছুই করার নেই এটি তারা বলছেন, কারণ এখানে এটি করোনা টেস্ট এটি বাংলাদেশ সরকারের বিষয়। তবে সৌদি এয়ারলাইন্স তাদের যে সুপারিশ সেই সুপারিশ তারা করে যাচ্ছেন, এটি তাদের বক্তব্য যে তারা যাতে করোনা টেস্টের রিপোর্ট তাদের যে ভিসার মেয়াদ বা টিকিটের মেয়াদ সেই অনুযায়ী খুব দ্রুত পেয়ে যায়, এভাবেই তারা কিন্তু তাদের যে বক্তব্য তারা সুপারিশ করে যাচ্ছেন। এখন যে বিষয়টি দেখা দিয়েছে যে অনেকেই টোকেন পাননি, কিন্তু ভিসার মেয়াদ আসলে তাদের যে শেষ হতে চলেছে 20 তারিখে, কিন্তু তারাও কিন্তু আজকে এখানে এসে টোকেন পাচ্ছেন। কারণ আমরা এই জটিলতাই দেখেছিলাম যে এতদিন সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ হয়েছিল মূলত যাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে কিন্তু টোকেন পাননি, এবং এই টোকেন না পাবার কারণে তাদের যে কর্মস্থলে ফেরা সেটি একেবারে অনিশ্চিত হয়ে পড়েছিল। এবং এমন প্রেক্ষাপটে আমরা দফায় দফায় বেশ কিছুদিন বিক্ষোভ আন্দোলন সবকিছুই দেখেছি। এই সৌদি এয়ারলাইন্সের যে সোনারগাঁও হোটেলের ভেতরে বুথ রয়েছে সেখানে সবকিছু মিলে বলা চলে আজকে সুশৃঙ্খলভাবেই সৌদি এয়ারলাইন্স তাদের যে যাত্রী আছে তাদেরকে টিকিট দিচ্ছে। মাহমুদ শরীফ সাথী থাকবেন, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে আপনার কাছে ফিরব। বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন তার স্বজনেরা। আলোচিত এই হত্যাকাণ্ডের 1 বছরেও 3 আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত রায় ঘোষণার পাশাপাশি তা কার্যকরের দাবি পরিবার ও এলাকাবাসীর। প্রিয় সন্তান নেই আজ 1 বছর, এখনো জামা কাপড় বই ও নানা জিনিসপত্রের ছেলেকে খোঁজেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। শিক্ষা জীবন শেষ করে সব সন্তান যেন নিরাপদে ফিরতে পারে মায়ের কাছে, এমনটাই চাওয়া তার। সবাই দেখেছে যোকে কত নির্মমভাবে মারা হয়েছে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমি চাই। আর সেই মৃত্যুদণ্ডটা যেন ওরা এত দ্রুতই কার্যকরী হয়, যাতে ওর দাদা ওকে অনেক কষ্ট করে মানুষ করেছিল, ওর দাদা যেন নাতির যারা মারেছে এভাবে শাস্তি তাদের জন্য দেখে যেতে পারে। আবরার ফাহাদের কথা মনে করে এখনো চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। হত্যার 1 বছর পেরিয়ে গেলেও আমরা এখনো এর বিচারের কোনো মুখ দেখি নাই, যদিও জানতে পারছি বিচার কার্যক্রম শুরু হয়েছে। মায়ের বুক থেকে যেন কোনো ছেলেকে এভাবে না হত্যা করে সেই জন্য তাদের সর্বোচ্চ ফাঁসি মৃত্যুদণ্ড চাই। যে 3 জন আসামি এখনো গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আবরারের স্বজনরা। যত দ্রুত সম্ভব এই বিচারটা যেন শেষ করা হয় এবং এই রায়টা যেন যত দ্রুত সম্ভব কার্যকর করা হয়। আমি এটা একটা ন্যায় বিচার চাই, যাতে আমার ছেলেকে যারা হত্যা করেছে যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এটাই আমি চাই। গেল বছরের 6 অক্টোবর রাতে ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। পরদিন সকালে মরদেহ উদ্ধার হলে প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার 1 বছর পূর্তিতে রাজধানীর পলাশীর মোড়ে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। নাম দেয়া হয়েছে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে এই স্তম্ভ তৈরি করা হয়েছে। গত বছরের 6 অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মারা যান আবরার। গত 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এরই মধ্যে মামলার 22 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার চান তার বন্ধু সহপাঠীরা। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলের নথি জমা দেন তার আইনজীবী। এদিকে আলোচিত এ মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে শিশু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলায় এ পর্যন্ত 75 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তা খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ। এরপর রায়ের দিন ঠিক করবে আদালত।
অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে রিশান ফরাজি সহ ১৩ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ গঠন করেছে আদালত। সংক্রমণ ঠেকাতে করোনার ভ্যাকসিনে শতভাগ সুরক্ষা মিলবে না বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তার মতে ৫০ থেকে ৭০ ভাগ সুরক্ষা দিতে পারে ভ্যাকসিন। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন ঠিকভাবে মাস্ক ব্যবহার করলে ৯৫ ভাগ সংক্রমণ রোধ সম্ভব। করোনা সংক্রমণ ছড়িয়েছে ২১৬টি দেশে। এ পর্যন্ত শনাক্ত ৩,৫৮,০০,০০০। মারা গেছে ১০,৫০,০০০ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে ২০০টির বেশি করোনা ভ্যাকসিনে ট্রায়াল চলছে। চূড়ান্ত পর্যায়ে আছে ৯টি। কে কার আগে ভ্যাকসিন বাজারে আনতে পারে তা নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। অল্প সময়ে কিছুটা ভালো ফল পেলেও প্রথম পর্যায়ের ভ্যাকসিনের সফলতা নিয়েও আছে উদ্বেগ। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া, ভাইরাসের মিউটেশন হলে তা কত ভাগ কার্যকর হবে তা নিয়ে কাটছে না শঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিডিসি, চাইনিজ রেগুলেটরি বডি সবাই ইতিমধ্যে বলে ফেলেছেন যে শতকরা ৫০-এর বেশি প্রোটেকশন দিলেই সেটাকে তারা ভ্যাকসিন বলবেন, যেটা আসলে ভ্যাকসিনের ইতিহাসে এর আগে কখনোই বলা হয়নি। যেটাতে বোঝা যাচ্ছে যে প্রথম রাউন্ডে আসা ভ্যাকসিনগুলোর খুব বেশি প্রোটেকশন দিতে পারবে না এবং এখানে ট্রান্সমিশন বন্ধ করতে পারবে না, যেটা মোর ইম্পর্টেন্ট। তাই শুধু টিকার উপর ভরসা না করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ৫০ থেকে ৭০% সারা দুনিয়াতে যতগুলো টিকা নিয়ে গবেষণা হয়েছে সেটা ৫০ থেকে ৭০% পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেবে। তাহলে বাকি ৩০% কি হবে, সেটা প্রোটেকশন কীভাবে হবে? কাজে আমাদের প্রতিরোধের এবং আমাদেরকে এই রোগের সেবার প্রস্তুতিটা আমাদেরকে টিকার পাশাপাশি রাখতে হবে। টিকা একমাত্র সমাধান নয়, সমাধান যেটা সেটা হচ্ছে প্রতিরোধ, সেটা আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যদি কিনা বেখেয়ালভাবে চলাফেরা করি, যেখানে যাওয়া উচিত না সেখানে যদি যাই, তাহলে পরে আমরা সংক্রামিত হতে পারি। তা আমরা যদি মাস্ক পরি, আমরা হাতটা ভালোভাবে ধুই, শারীরিক দূরত্ব বজায় রাখি, তাহলে পরে আমি মনে করি আমাদের দেশে সেকেন্ড ওয়েভ আসবে না। প্রাণীদেহে ট্রায়ালের সফলতা পাওয়ার কথা জানিয়েছে করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে থাকা দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে পারবে সড়কে। সেই সঙ্গে কোনো ধরনের দুর্ঘটনা হলে ক্ষতিপূরণও পাবেন না যাত্রীরা। তবে বিআরটিএ বলছে নতুন আইনে বীমার বাধ্যবাধকতা না থাকলেও তৃতীয় পক্ষের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই বীমার প্রয়োজন রয়েছে। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১০৯ ধারা অনুযায়ী যানবাহনের জন্য তৃতীয় পক্ষ বা যাত্রীদের ঝুঁকি বীমা বাধ্যতামূলক ছিল। এই আইনের ১৫৫ ধারায় বীমা না থাকলেও দণ্ডের বিধান ছিল। কিন্তু ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ধারা ৬০-এর ১, ২ ও ৩ উপধারা অনুযায়ী বীমা বাধ্যতামূলক নয়। তাই বীমা না থাকলেও মামলা দিতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের ১ নভেম্বর থেকে নতুন আইন কার্যকর হলেও এ নিয়ে অনেকের মধ্যেই নেই স্বচ্ছ ধারণা। তাই বিষয়টি অবহিত করে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠিও দিয়েছে বিআরটিএ। আগে যেরকম মোটর ভেহিকেল অর্ডিন্যান্সে আমাদেরকে জরিমানার কথা ফিক্স আপ করা ছিল, এখানে বাধ্যতামূলক করা হয়নি। এই ক্ষেত্রে আমরা বিআরটিএ সার্টিফিকেট কাগজ পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আপাতত এই ধারায় মামলা দেওয়ার থেকে নিষেধাজ্ঞা এবং বারণ করেছি আমাদের কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন কোনো দুর্ঘটনায় পরিবহন কিংবা যাত্রীর ক্ষতি হলে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যেত। তাই তৃতীয় পক্ষের জন্য বীমা বন্ধ করা হলেও প্রথম পক্ষের বীমা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। নানা ধরনের আপনার আনসার্টেনটিজ আছে, রিস্ক আছে এবং সেটা আরেকজনকে ডেন্ট করারও বিষয় রয়েছে। তো সেই জন্য এটা কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সও বলা হয় ফার্স্ট পার্টিকে, সেটা থাকা উচিত। গাড়ির মালিককে যেমন সুরক্ষা দেয়, যাত্রীদের সুরক্ষা দেয়, পাশাপাশি এই ইন্স্যুরেন্সের এই টুলসটার জন্য চালক কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ভদ্র হয়। বিআরটিএ বলছে তৃতীয় পক্ষের বীমার মাধ্যমে যাত্রীরা তেমন লাভবান হতেন না, তাই নতুন আইনে এটা বাধ্যতামূলক করা হয়নি। তবে যাত্রীদের ক্ষতিপূরণের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে।
থার্ড পার্টি ইন্স্যুরেন্স থেকে আসলে ভিকটিম তারা তেমন কোনো উপকৃত হতো না। প্রতিটা মালিকের কাছ থেকে আমরা গাড়ি রেজিস্ট্রেশন ফিটনেসের সময় প্রতিটা মালিকের কাছ থেকে নির্ধারিত হারে আমরা একটা ফিস আদায় করব। দুর্ঘটনায় যারা আহত নিহত হবে তারা আবেদন করলে নিহত ব্যক্তিদের কয়েক লক্ষ টাকার অনুদান দেওয়ার একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর যাত্রীদের ক্ষতিপূরণ যেন নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে বলে অভিমত বিশ্লেষকদের। সোহেল রানা, উচ্চতা নিয়ে আপত্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর। এতে ঝুলে আছে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল সেতু নির্মাণ প্রকল্প। শর্ত মেনে উচ্চতা বাড়লে প্রকল্পের সময় ও অর্থব্যয়ও বাড়বে। এ কারণে দোহাজারী ঘুমধুম রেল প্রকল্পের শতভাগ সুফল পাওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। প্রায় শতবর্ষী এই কালুরঘাট সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ১৯ বছর আগে, কিন্তু এখনও প্রতিদিন ট্রেনের পাশাপাশি চলছে বিভিন্ন যানবাহন। এই সেতুর উপর নির্ভরশীল দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ২০ লাখ মানুষ। ট্রেন চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি যানবাহন চলার জন্য ২০১৭ সালে কালুরঘাটে একটি রেল ও সড়ক সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব তৈরি করে রেলওয়ে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে সেতুটির প্রস্তাবিত নকশায় উচ্চতা ধরা হয় ৭.২ মিটার। এই উচ্চতা দুর্যোগকালে কর্ণফুলী নদীর উজানে আশ্রয় যাওয়া জাহাজ চলাচল বাধাগ্রস্ত করবে জানিয়ে উচ্চতা ১২.২ মিটার করার শর্ত দেয় BIWTA। এরপর ঝুলে যায় প্রকল্পটি। অবশ্য শীঘ্রই সমস্যা সুরাহার আশাবাদ রেল কর্মকর্তাদের। এটার কারণেই একটা BIWTA নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে সরেজমিনে এটা পরিদর্শন করে গেছে। কমিটির প্রতিবেদন পেলেই হয়তো কিছু নকশা সংশোধন হয়ে কার্যক্রম করা হবে। তবে নকশা সমস্যার সমাধান করার পর নতুন করে সম্ভাব্যতা যাচাই DPP প্রস্তুত করতে হবে। এরপর হবে প্রকল্পের কাজ। সব মিলিয়ে সময় লাগবে প্রায় ৪ বছর। এদিকে ২০২২ সালে নির্মাণ শেষ হওয়ার কথা কক্সবাজার রেলপথের। এর শতভাগ সুফল মিলবে না কালুরঘাট সেতু না হওয়ায়। তো যতদিন না চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ডুয়েল গেজে কনভার্ট হচ্ছে ততদিন আমরা দোহাজারী থেকে কক্সবাজারে ব্রড গেজ ট্রেন চালাতে পারবো না। আমাদেরকে আপাতত মিটার গেজ ট্রেনই চালাতে হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০০ কোটি টাকা, কিন্তু সেতুর উচ্চতা বাড়লে উঁচু করতে হবে দুই পাশের স্টেশন ও রেলপথ। এতে বাড়বে ব্যয়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কয়েক দফা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের অনেক জেলার চাষিরা। পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রোপা আমন। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি আরও বাড়ার আশঙ্কা কৃষি বিভাগের। এদিকে ব্যাংক ঋণ এবং দাদন নিয়ে আবাদ করে ঋণের টাকা পরিশোধ নিয়েও চিন্তিত চাষিরা। কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী বেশ কিছু জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ। তৃতীয় দফা বন্যায় শেরপুরের ৩ উপজেলায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা কৃষকরা। এবার বন্যায় অনেকবার তলে গেছে গা, আর লাগানোর কোনো ব্যবস্থা নাই। সব ধান তলাই গেছে। অনেকবার জ্বালা কিনে ফসল লাগানো হয়েছে, তারপরেও এখন তো আর জ্বালা পাওয়া যাবে না, যার কারণে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। আমরা কি খামো, এখন তো লাগানোর সময় শেষ, মানে সরকারের সহযোগিতা চাই আমরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পানি নেমে গেলে কৃষকরা আমন জাতের সবজির আবাদ করে বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে। আশা করি অতি দ্রুত বন্যার পানি নেমে যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে। একদম নিচু যে জমিগুলো ধারণা করা হচ্ছে যে সে জমিগুলোই মূলত ক্ষয়ক্ষতির ভিতরে থাকবে। একই অবস্থা সুনামগঞ্জের। বৃষ্টিতে জেলার ৪ উপজেলায় তলিয়ে গেছে প্রায় ৩,০০০ হেক্টর রোপা আমন। এই বছরও আগের মতন ওই আমরার জমিগুলা বৃষ্টির পানিতে বা পাহাড়ের ডলে জমিন তল হয়ে গেছে। আমি শুধু টেহালি আমি 3 কাজ করছিলাম, মেঘের পানি আমার ক্ষেত ডুবাই লিছি। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আর বৃষ্টি না হলে ক্ষতি হবে না। ক্ষতিগ্রস্ত রূপা আমন চাষিগণ যাতে প্রণোদনার আওতায় আসে সেজন্য আমরা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন প্রেরণ করেছি। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে মহামায়া ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল করিম সবুজ সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফজলুল করিম বাবু, রেজিয়া বেগম, রাবে আক্তার মুক্তা, আবুল হোসেন ও নুরুল করিম চৌধুরী সবুজ। ছাগলনাইয়া থানার ওসি মেজবাউদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগেও এক নারীকে ধর্ষণ করেন একই ইউনিয়নের ফজলুল করিম বাবু নামের বখাটে। ঘটনা জানাজানি হলে ইউপি সদস্য সবুজ সহ স্থানীয় প্রভাবশালীরা সালিশ মীমাংসার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে ওই নারী ছাগলনাইয়া থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে ৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় প্রধান আসামি ফজলুল করিম বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগ করেন ওই নারী। এ ঘটনায় পুলিশ প্রথমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিলেও পরে ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়। দেশে আর্থিক সংকটে পড়েছে ৬৮% পরিবার। গেল মার্চের চেয়ে আগস্টে এসে এসব পরিবারে আয় কমেছে গড়ে ২০% বেশি। এছাড়া সেপ্টেম্বরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জরিপে উঠে এসেছে এসব তথ্য। মঙ্গলবার একনেক সভা শেষে জরিপের ফল তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী M.A. মান্নান। করোনায় বিপর্যস্ত দেশের অর্থনীতি এবং মানুষের জীবন জীবিকা, চাকরি হারিয়ে বেকার হয়েছে না অনেকে, আবার আয় কমে যাওয়ায় সংকটের মুখে পড়েছে অনেক পরিবার। মানুষের জীবিকার উপর করোনার অভিঘাত নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, চলতি বছর মার্চে যেসব পরিবারের আয় ১৯,৪২৫ টাকা ছিল, আগস্টে তা কমে দাঁড়িয়েছে ১৫,৪৯২ টাকায়। ২০৪০টি পরিবারের তথ্য বিশ্লেষণে দেখা যায় তাদের ব্যয়ও কমেছে ৬.১৪%। জীবনমান যতটা বলা হচ্ছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। মানুষে কষ্ট করে অ্যাডজাস্ট করে নিয়েছে। এটাকে বলে কোপিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হাউ দে কোপড, কীভাবে এটা মোকাবিলা করেছে। আয় ফল করেছে 20%, ব্যয় হ্রাস করেছে মাত্র 6%। তার মানে সে অ্যাডজাস্ট করে ফেলছে। BBS এর প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন রিকশা ভ্যান চালক ও দিনমজুররা, যা মোকাবিলায় সরকারি সহায়তা পেয়েছে 21% পরিবার। অর্থনীতিবিদরা বলছেন, সহায়তা পাওয়া পরিবারের সংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম। এটা একটা উল্লেখযোগ্য পরিমাণ বলা যায়, কিন্তু এটা আরও একটু বেশি হলে ভালো হতো। কারণ আমরা মনে করি যে সরকারের যে সহায়তাটা দেওয়া হয়েছে সেটা যে কোভিডের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তাদের জন্য সেইভাবে টার্গেট করে করা হয় নাই। সহায়তা প্রাপ্ত পরিবার বা লোকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম পৃথিবীর অন্য দেশের চাইতে। এই জায়গাটাতে আমাদের একটা বিশাল ঘাটতি রয়ে গেছে বলে আমি মনে করি। এখানে সরকারকে নজর দিতে হবে আগামীতে। জরিপে উঠে আসে, মার্চে দেশে বেকারত্বের হার 2.3% থাকলেও এপ্রিল থেকে জুলাইয়ে করোনা পরিস্থিতিতে তা বেড়ে দাঁড়ায় 22.39%। তবে সেপ্টেম্বরে আবার তা কমে মোট বেকারত্বের হার হয়েছে 3.75%। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনোভাবেই কমছে না করোনায় নতুন আক্রান্তের হার। বিশ্বে গত 24 ঘন্টায় 3 লাখেরও বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। একদিনে মারা গেছেন আরও 5,400 মানুষ। এ নিয়ে বিশ্বের 214 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত 10,53,000 ছাড়ালো মোট আক্রান্ত 3,60,00,000। ভারতে মঙ্গলবার করোনায় মারা গেছেন 991 জন, নতুন করে রোগী মিলেছে 72,000। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় ভাইরাসে 691 জনের মৃত্যু ও 39,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে কয়েকদিন কম থাকার পর আবারও বেড়েছে মৃত ও সংক্রমণের হার। মঙ্গলবার সেখানে করোনায় মারা গেছেন 798 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 30,000 মানুষ। যুক্তরাজ্যে মঙ্গলবার 14,000-এর বেশি রোগী মিলেছে। দেশটিতে হাসপাতালে রোগীর সংখ্যা একদিনে 25% বেড়েছে। এছাড়াও স্পেনে 12,000, ফ্রান্সে 10,000 মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এদিকে বাতাসে ছড়াতে পারে করোনা ভাইরাস, ভেসে থাকতে পারে কয়েক ঘন্টা। ব্ল্যাক হোল এবং ছায়াপথ নিয়ে গবেষণাকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। এই সংক্রান্ত গবেষণার জন্য পদার্থবিদ্যায় এবছরের নোবেল পেলেন যুক্তরাজ্যের রজার পেনরোজ, জার্মানির রেনহার্ড গেনজেল এবং যুক্তরাষ্ট্রের আন্দ্রে গেজ। আগামী 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবে নোবেল কমিটি। প্রায় 100 বছর আগে আপেক্ষিক তত্ত্বে ব্ল্যাক হোলসের ধারণা দিয়েছিলেন আইনস্টাইন।
যদিও ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়ে নিজেও সন্দিহান ছিলেন তিনি। তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছেন এই দৈত্যাকার গহ্বর সবকিছুকেই গিলে খায়, এমনকি আলো পর্যন্ত। আইনস্টাইনের মৃত্যুর 10 বছর পর 1965 সালে গাণিতিকভাবে সেই তত্ত্বকে প্রমাণ করেন ব্রিটিশ গাণিতিক পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ। তিনি দেখিয়েছেন ব্ল্যাক হোলের কাছে প্রাকৃতিক সব সূত্র হার মেনেছে, ছায়াপথে সবকিছু ছুটে চলছে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে। জ্যোতির্বিজ্ঞানী রেনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ টেলিস্কোপের সাহায্যে ছায়াপথের কেন্দ্রে গ্যাস ও ধুলার আবরণের মধ্যে কিছু নক্ষত্রের অস্পষ্ট নড়াচড়া লক্ষ্য করেন। দুই বিজ্ঞানী দীর্ঘ গবেষণায় এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যার মাধ্যমে এই মহাজাগতিক কার্যক্রম সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এতে তারা দেখেন সূর্যের চেয়ে 40 লাখ গুণ বড় গহ্বরে হারিয়ে যাচ্ছে ছায়াপথের সবকিছু। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যৎবাণী বলিষ্ঠকরণে ব্ল্যাক হোলের গঠন আবিষ্কারের জন্য রজার পেনরোজকে নোবেলের অর্ধেক দেওয়া হয়েছে এবং আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ পেয়েছেন পুরস্কারের বাকি অর্ধেক। নোবেল পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন পেনরোজ, বাকি অর্ধেক ভাগ করে নেবেন গেঞ্জেল ও গেজ। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সময়েই বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউস ফেরার একদিন পর মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি। বাইডেনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা বিতর্ক 15ই অক্টোবর। আমেরিকানরাও করোনার সঙ্গে বসবাস করতে শিখে গেছেন বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি জানান তার করোনার উপসর্গ স্থিতিশীল আছে। অক্সিজেন লেভেল 95 থেকে 97 ভাগের মধ্যে আছে বলেও জানান কনলি। এর আগে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে পৌঁছেই মাস্ক খুলে আরেক দফা সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে করোনা নিয়ে ভুল তথ্য দেয়ায় ট্রাম্পের একটি পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক ও টুইটার। ওই পোস্টে করোনাকে ফ্লুর চেয়ে কম প্রাণঘাতী বলে মন্তব্য করেন তিনি। আইপিএলে আজ চেন্নাই সুপার কিংসের চ্যালেঞ্জ নেবে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। শেষ ম্যাচে দিল্লির কাছে হারের তিক্ততা নিয়ে নামবে কলকাতা। জয় ফিরতে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছে রাইডার্স। ওপেনিংয়ে শুভমান গিল, সুনীল নারিন থাকলেও নতুনত্ব আসবে বোলিংয়ে। চেন্নাই ম্যাচে 7 বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। বাদ পড়তে পারেন কুলদীপ যাদব, আর তার জায়গায় খেলবেন রাহুল ত্রিপাঠী। অন্যদিকে আসরে হারের পাল্লা ভারী করেছে চেন্নাই। 5 ম্যাচের 3টিতেই হেরেছে ধোনির দল, যদিও শেষ ম্যাচে পাঞ্জাবকে হারানোর সুখস্মৃতি সঙ্গী 3বারের চ্যাম্পিয়নদের। বাফুফে নির্বাচন শেষ হলেও লড়াই শেষ হয়নি দুই সহ সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির। সমান ভোট পাওয়ায় 31 অক্টোবর হবে নতুন লড়াই। দুই সাবেক সহ সভাপতি একে অন্যকে যোগ্য প্রার্থী মানছেন, তবে বিগত দিনের কাজের মূল্যায়নে কাউন্সিলরদের আস্থা অর্জনে আশাবাদী তারা। জয় পেলে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন দুজনই। ভোটের লড়াইয়ে 21 পদের 20টিতেই বিজয়ী পাওয়া গেছে, কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে চতুর্থ সহসভাপতি পদে সমান ভোট পেয়ে টাই করে বসেছেন মহিউদ্দিন মহি ও তাবিথ আওয়াল। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। দুজনই বাফুফের গেল কমিটিতে সহসভাপতি। আরও একবার ভোটের লড়াইয়ে একে অপরকে নিয়ে কি ভাবছেন তারা? মহিউদ্দিন মহি উনি নির্বাচিত হওয়ার যোগ্যতা উনি অবশ্যই রাখেন, উনি নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গায় আমার মন্তব্য করা না করার কোনো ব্যাপার না। আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যোগ্যতার ভিত্তিতে কিন্তু সে অবশ্যই একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং যোগ্য প্রার্থী। কাজী সালাউদ্দিনের সমালোচক হিসেবে পরিচিত মহিউদ্দিন মহি এবার সমন্বয় পরিষদের ট্যাগ লাগিয়েছিলেন। জয় পেলে কাজী সালাউদ্দিনের সাথে এক হয়ে কাজ করার চ্যালেঞ্জ থাকছে। তাদের সাথে আমার যে ক্ষমতা আছে, বিচার আছে, বিশ্লেষণ আছে, আমার আন্তরিকতা আছে, আমার যতটুকু যোগ্যতা আছে
তাদের সাথে ভোটারদের পজিটিভ সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। অন্যদিকে ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান পদে দীর্ঘদিন সময় পার করা তাবিদ আওয়াল নিজেকে সফল হিসেবেই দেখেন। সেই ধারাবাহিকতায় কাউন্সিলরদের আস্থা অর্জনে আশাবাদী তিনি। প্যানেলের এখানে ব্যাপার না, ব্যাপারটা হলো নির্বাচিত হয়ে কিছু নতুন চেয়ারে এসেছে, কিছু পুরনো চেয়ারে রয়ে গেছে। আর এখন যখন ইলেকশন শেষ, কাজ সবাই মিলে করবে। খালি 21 জন কমিটি মেম্বার না, আমরা আগেও দেখেছি 21 জনের বাইরেও কিন্তু অনেক সাব কমিটিতে কিছু লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়। তো একটা বড় প্রকারের দলই কিন্তু এখানে একসাথে হয়ে খাটবে। এর আগে সদস্য পদে পুনরায় নির্বাচন হলেও গুরুত্বপূর্ণ সহসভাপতি পদে এমন ঘটনা প্রথম। 31 অক্টোবর বাফুফে ভবনে হবে তাবিদ মহির নকআউট রাউন্ড। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাডহক সংস্কৃতির বিরূপ প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে। করোনা পরবর্তী স্বল্প পরিসরে খেলাধুলা চালুর কথা থাকলেও বেশিরভাগ ফেডারেশনই চলছে ঢিমে তালে। নির্বাচনী পরিবেশ তৈরি করাটা অ্যাডহক কমিটির প্রধান কাজ হলেও কর্মকর্তারা ব্যস্ত নানা প্রতিশ্রুতি দিতে। শোনাচ্ছেন টুর্নামেন্ট আয়োজন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা। খেলাধুলার বিভিন্ন ফেডারেশন চলার কথা নির্বাচিত কমিটির মাধ্যমে, কিন্তু বিভিন্ন সংকটে আসে অ্যাডহক কমিটি। করোনাকালে সেই অ্যাডহক সংস্কৃতি জেঁকে বসেছে ক্রীড়াঙ্গনে। দায়িত্বপ্রাপ্ত কর্তাদের মুখে এক, কাজে আরেক। 90 দিনের মধ্যে নির্বাচন দেবার কথা থাকলেও গেল 11 বছরেও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি বাংলাদেশ টেনিস ফেডারেশন। অভিযোগ আছে বেশিরভাগ কর্তাই ব্যস্ত নিজেদের ব্যাংক ব্যালেন্স নিয়ে। নির্বাচনী পরিবেশ তৈরি ভুলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে মনোযোগ তাদের। আগামী দিনে কিভাবে এই বাংলাদেশ ব্যাডমিন্টনকে এগিয়ে নিয়ে যাব, বড় জেলা ভিত্তিক আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে আমাদের খেলোয়াড়বৃন্দ, ভালো খেলোয়াড়বৃন্দ ভবিষ্যতের জন্য তারা তৈরি হতে পারেন। 4, 5, 6 থেকে এই সমস্ত ছাত্রদেরকে আমরা বের করে এনে ক্যাম্পের মাধ্যমে আমরা বিশেষ করে যাতে ভালো কোচিং করতে পারে, প্রয়োজনে মালয়েশিয়া পাঠাবো। প্রথম সভাতেই আসলে আমাদের সম্মানিত সভাপতি উনি ঘোষণা দিয়েছেন যে যথার্থ সময় যখনই সুযোগ হবে সকল জেলার থেকে কাউন্সিল এসে ভোট প্রদান করতে পারে, তখনই আমরা আমাদের নির্বাচন আমরা অনুষ্ঠিত করব। টেনিস, শুটিং, তাইকোয়ান্দো, দাবা, কাবাডি, ব্যাডমিন্টন সহ বেশ কয়েকটি ফেডারেশনই চলছে অ্যাডহক কমিটি দিয়ে। সবাই নির্বাচন দেয়া নিয়ে না ভেবে ভাবছেন বড় পরিসরে। ওদিকে সাধারণ সম্পাদক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে হকিতে গতি আসছে না। অথচ সামনে এশিয়া কাপ, মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি, আয়োজনের চ্যালেঞ্জ। আমি কাজ করছি, এখন এটাকে যদি কেউ ব্যক্তিগতভাবে নেয়, আমি আশা করি এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এবং নেওয়ার সুযোগও নাই। কারণ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও এই কাজ করতে হতো। আমি আশা করব সবাই মিলেমিশে আমরা কাজ করব। করোনাকালে নির্বাচন নিয়ে গড়িমসি ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা অনেকের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। এরই মধ্যে বিপুল সংখ্যক দর্শনার্থী ছুটছেন এর সৌন্দর্য উপভোগ করতে। পর্যটক আকর্ষণের পাশাপাশি হাওড়াঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এই অবকাঠামোটি, পাল্টে দেবে আর্থসামাজিক অবস্থা। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশ আর হাওরের থই থই পানির মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, যেন বিশাল জলরাশির বুকে জেগে উঠেছে প্রশস্ত সড়ক। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে এই অবকাঠামো। হাওর ঘিরে সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে আসছেন শত শত পর্যটক। ইটামন থানা থেকে অষ্টগ্রাম থানার পাশাপাশি 8 থেকে 10 কিলোমিটার ছিল, 15 কিলোমিটার সর্বোচ্চ দূর। এখান থেকে ওখানে যেতে আমাদের 12 ঘন্টা লাগতো, কিন্তু এখনই রাস্তা হওয়ার ফলে আমরা চাইলেই 20 মিনিটে যেতে পারছি পাশের উপজেলায়। আমরা একসময় স্বপ্ন দেখিনি যে আমাদের এই অষ্টগ্রাম মিটামনের যোগাযোগ হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় কর্মসংস্থান বেড়েছে শ্রমজীবী মানুষের। এই রাস্তাটা হওয়াতে কৃষক এক সময় এই এলাকার কৃষক জমি করা, ধান করা অনীহায় পড়ছিল। এই রাস্তাটা করার দিকে মোটামুটি একটা সাহস পাইছে। অকাল বন্যা এলে রাস্তার মধ্যে ধান তুলে ধরতে পারে। নৌকা নিয়ে আসতেছে, দেখতেছে, আমরা ভালো লাগতেছে। আমরা মাছ মায়ের এখানে আসা রাত্রে থাকি। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়, যা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে সহজ করবে যোগাযোগ।
সড়কের দৈর্ঘ্য 29.732 কিলোমিটার। সড়কটি ইটনা হতে শুরু হয়ে সড়কটি ধনী এবং বাউলা নদীর সমান্তরালে বিস্তীর্ণ হাওরের মধ্যে দিয়ে ইটনা হতে শুরু হয়ে মিঠামইন হয়ে অষ্টগ্রামে শেষ হয়েছে। সারা বছর ব্যবহার উপযোগী অলওয়েদার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে 874 কোটি 8 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।